আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। চেনা চোখে অচেনা তুমি গল্পের 10 নম্বর পার্ট। তো বেশি কথা না বলে চলুন শুরু করা যাক। অতীত ঢাকা শহরের কোনো একটি এলাকায় অবস্থিত খানবাড়ি। 2 তলা বিশিষ্ট এই ভবনটি বহু বছর পুরনো। পুরো বাড়ির কর্তা হাফিজ খান, তার স্ত্রী জাহানারা বেগম, তাদের 2 সন্তান, বড় পুত্র আতিক খান ও ছোট পুত্র আতিফ খান। আতিক খানের স্ত্রী সাইফা বেগম তাদের একমাত্র পুত্র আরিফ খান। মাধ্যমিক পরীক্ষা দিয়েছে। আগে জিপিএ ছিল না, ডিভিশন ছিল। আমি তোমাদের সুবিধার জন্য জিপিএ দিয়ে বলবো। এখন শুধু ফলাফল প্রকাশের পালা। আশা করা যাচ্ছে ফার্স্ট ডিভিশন পাবে বা গোল্ডেন A+ পাবে। আতিক খান এই এলাকার চেয়ারম্যান। 8 বছর ধরে তিনি এই এলাকার চেয়ারম্যান। এছাড়াও খানবাড়ির হওয়ায় নামটা কম বেশি আছে। কম বেশি বলতে এলাকার প্রায় সকলেই তাকে চিনে। শুধু তাকে, পুরো খান পরিবারটাকে সকলেই চিনে। আতিফ খান সরকারি বিদ্যালয়ের শিক্ষক। তার স্ত্রী আয়েশা বেগম, তাদের একমাত্র মেয়ের নাম মায়া খান। বয়স সবে 9, স্বভাবে শান্ত প্রকৃতির, কারোর সাথে তেমন কথা বলে না, সবার কাছ থেকে কেমন ভয়ে ভয়ে থাকে। খানবাড়ির পরিবেশ থমথমে, বাড়ির সকলে বাকরুদ্ধ হয়ে গিয়েছে। আজকে আরিফের মাধ্যমিক পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে। আরিফ পড়াশোনায় এত ভালো হওয়া সত্ত্বেও সবগুলো সাবজেক্টে ফেল করেছে। প্রতিটা বিষয়ে আরিফের নম্বর 0। একটা বিষয়ে আরিফ 0-র অধিক 1 নাম্বারও পায়নি। আরিফের এমন রেজাল্ট দেখে হতভম্ব সবাই। পরিবারের সদস্য থেকে শুরু করে আরিফের প্রতিটি শিক্ষক হতভম্ব হয়ে রয়ে গেছে। আরিফের রেজাল্ট শোনার পর যে ছেলে টেস্ট, প্রি টেস্ট, ধারাবাহিক মূল্যায়ন সবকিছুতে ফার্স্ট হয়েছে, সে কিভাবে ফেল করতে পারে? সকলে ধারণা করছিল উপজেলার ভিতরে হয়তো প্রথম হবে আরিফ। কিন্তু তার এমন রেজাল্ট সকলকে অবাক করে দিয়েছে। তার এমন রেজাল্ট কেউ মেনে নিতে পারছে না। রেজাল্ট প্রকাশ হয়েছে 10টা 15-তে, আর 11টার ভেতর পুরো এলাকা ছড়িয়ে গিয়েছে খানবাড়ির ছেলে আরিফ ফেল করেছে। এলাকাবাসী অবাক আরিফের এমন ফলাফলে। এই ছেলে কিভাবে ফেল করতে পারে? এ নিয়ে সকাল থেকে নানান মানুষ কল করে যাচ্ছে আতিক খানকে। সবাই আতিক খানকে একটাই কথা বলছে, বোর্ড চ্যালেঞ্জ করতে। আরিফের এমন রেজাল্টে আতিক খান বিন্দুমাত্র রাগ হয়নি আরিফের উপর, বরং অবাক করেছেন। আরিফের তো এমন রেজাল্ট করার কথা না। সবচেয়ে বাজে কাতারে স্টুডেন্টগুলো ফেল করলে অন্তত 10-15 নম্বর পায়। সেখানে আরিফ এত ভালো ছাত্র হওয়া সত্ত্বেও সকল বিষয়ে 0-0। এটা কিভাবে সম্ভব? নিশ্চয়ই বোর্ডের কোনো সমস্যা হয়েছে বলে মনে করেন আতিফ খান। বিকাল তখন 4:20। আরিফ নিজের রুমে পড়ার টেবিলে নিশ্চুপ হয়ে বসে আছে। মাধ্যমিক পরীক্ষার ফলাফল নিয়ে তার বিন্দুমাত্র আফসোস নেই। থাকবেই বা কেন? যখন সে ইচ্ছা করে ফেল করেছে, সেখানে আফসোস করার কি থাকবে? এমন সময় আরিফের ঘরে প্রবেশ করেন আরিফের বাবা আতিক খান। ছেলের কাছে এসে মাথায় হাত রেখে বলেন, চিন্তা করিস না বাবা, বোর্ড চ্যালেঞ্জ কর, দেখবি ঠিকই তোর রেজাল্ট পাল্টে গিয়েছে। আমরা তো জানি তুই ফেল করার মতো স্টুডেন্ট না। আরিফ নির্বাক ভঙ্গিমায় জবাব দেয়, বোর্ড চ্যালেঞ্জ করে লাভ নেই, আমি ফেল করেছি। আরিফের মাথা থেকে নিজের হাত সরিয়ে নেন আতিক খান। ছেলের দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে বললেন, তুমি কিভাবে বলতে পারছো তুমি ফেল করেছ? আরিফ নিজের ভঙ্গিমায় একই রেখে জবাব দেয়, কারণ আমি খাতায় কিছুই লিখিনি, ফেল তো করবই। ছেলের এমন এহেন কথাই রেখে গেলেন আতিক খান। মাধ্যমিক পরীক্ষা কোনো ছেলে খেলার বিষয় নয়। আরিফ, তুমি যা বলছো তা কি সত্য? আমি বললাম, আপনাকে মিথ্যা বলার কোনো ইচ্ছা আমার নেই। বাবা বলল, ইচ্ছে করে ফেল করলে কেন? আমি বললাম, আপনার জন্য। বাবা বলল, আমার জন্য? আমি বললাম, হ্যাঁ আপনার জন্য। আপনার জন্য আমি ফেল করেছি। ফেল না করে তো কোনো উপায় ছিল না। সব তো আপনার জন্যই হয়েছে। সেসব কারণ বলতে আমাকে বাধ্য করবেন না। বাবা হয়ে ছেলের মুখ সেসব কথা হয়তো আপনার সহ্য হবে না। সহ্য হবেই বা কেন? উচিত কথা কখনো কারো সহ্য হয় না। আরিফের এমন লাগামহীন কথাবার্তায় রেগে গেলেন আতিক খান। রাগের বসে আরিফের গালে থাপ্পড় দিয়ে বসলেন তিনি। আরিফ আরো ফুঁসে উঠল। বাবার মুখোমুখি দাঁড়িয়ে ক্রোধ ভরা গলায় কথা বলতে লাগলো। আমি বললাম, ভুলেও আমার গায়ে হাত তুলবেন না আতিক সাহেব, আপনার। আরিফের গালে আরো একটি চোর বসিয়ে দিলেন আতিক খান। আরিফের এমন কথায় গর্জে উঠলেন তিনি, আরিফ মুখে লাগাম দাও, যা মুখে আসছে সেটাই বলে দিচ্ছ। তোমার এত বড় স্পর্ধা, তুমি আমার নাম ধরে ডাকলে? বাবা ছেলে চেঁচামেচি, পুরো খানবাড়ি জড়ো হয়েছে আরিফের রুমের সামনে। বাবা ছেলের এমন তর্ক বিতর্ক করতে দেখে রাইফা বেগম এগিয়ে গিয়ে ছেলেকে জড়িয়ে ধরলেন। কান্না ভেজা গলায় বললেন, আরিফের আব্বু, আপনি ওকে বকছেন? আরিফ কেমন ছাত্র আপনি জানেন না? ও ফেল করতে পারে না, নিশ্চয়ই কোথাও ভুল হয়েছে। আতিক খান আরিফের দিকে আঙ্গুল উঁচিয়ে বললেন, তোমার ছেলে ফেলই করেছে, তাও ইচ্ছা করে। জিজ্ঞাসা করো কেন এমন করেছে। আবার আমাকে অপমানজনক কথাবার্তা বলছে। তোমার ছেলেটার হয়েছে কি? আরিফ তার মাকে এড়িয়ে গিয়ে বলে, এখানে জিজ্ঞাসা করার কিছু নেই, আমি ফেল করেছি মানে ফেল করেছি। রাইফা বেগম আরিফকে ধমক দেন, আরিফ ভদ্রভাবে কথা বলো, উনি তোমার আব্বু। আমি বললাম, আমার এর থেকে ভদ্র ভাষায় কথা হচ্ছে না আম্মু। সবাই আরিফকে শাসন করতে চাইলেও করলেন না। ছেলেটারই বা কতটুকু দোষ? আতিক খান যদি এমন না করতেন তাহলে হয়তো ছেলেটা এমন বিগড়ে যেত না। কাপড় বেশি নিংড়ানো ভালো না, এতে কাপড় ক্ষয় হয়। তেমনটাই হয়েছে আরিফের ক্ষেত্রে। নিজের সাধ্য সিদ্ধি করার জন্য আতিক খান সকল বিষয়ে প্রতি চাপ প্রয়োগ করেছে আরিফের উপর। আতিক খানের যে পরিবারের চেয়ে নিজের সম্মানের বোধের মূল্য বেশি,
কে কি বলবে এ নিয়ে তার মাথা ব্যথা। আবার সেসবের ঊর্ধ্বে গিয়েও কাজ করেন তিনি। বিষয়টা কি হয়েছিল সেটা আপাতত গোপন, অন্য পর্বে জানতে পারবেন। আতিক খান আরিফের এমন সাহসী কথা আরো গর্জে উঠলেন, বললেন, আরিফ তুমি এখন বেশি বেশি করতেছ। আমি বললাম, বেশি করতেছি না আব্বু, কম করতেছি। আমার এর থেকে বেশি করা উচিত ছিল, এবং আরো আগে। তাহলে হয়তো এই ঘটনাগুলো ঘটতো না। তোমার কাছে তো নিজের আত্মসম্মান বোধ আর জনসম্মান বোধ মূল্য বেশি আব্বু। আজ তুমি আমার মাথায় হাত রেখে যে কথাগুলো বলেছ, সেগুলো যদি আমাকে নিজের ছেলের হিসেবে বলতে তাহলে সত্যি ভালো লাগতো আমার আব্বু। কিন্তু তুমি আমার কাছে এসেছো শুধু তোমার জনসম্মান বোধের জন্য। বাবা বেছে নেওয়া গেলে যদি কোনো ভিক্ষুক আর তোমার ভিতর বেছে নেওয়ার সুযোগ থাকতো, আমি ওই ভিক্ষুককেই বাঁচতাম, তবুও তোমাকে বাঁচতাম না। আতিক খান আরিফের এসব কথা হিতাহিত জ্ঞান শূন্য হয়ে পড়েছে রাগে। রাগে কাঁপছে তার শরীর। তুমি এখনই আমার বাড়ি থেকে বের হয়ে যাও। তোমার মতো সন্তান আমার প্রয়োজন নেই। যে নিজের বাবাকে সম্মান করতে পারে না, সে কিভাবে আমার ছেলে হতে পারে? তুমি আজ থেকে আমার ছেলে না, তুমি এক্ষুনি বের হও আমার বাসা থেকে। আমি বললাম, আপনার মতো বাবা আমার লাগবে না। আপনার মতো বাবার থাকার চেয়ে পিতৃ পরিচয়হীন থাকা অনেক ভালো। আজ আপনি না বললেও আপনার এই বাড়ি আমি ত্যাগ করতাম। আপনি থাকুন আপনার বাড়িতে, আমি চললাম। বলে ঘর থেকে বের হওয়ার জন্য উদ্যোগ নিল আরিফ। তাকে বাধা দেওয়ার চেষ্টা করলো আতিফ খান ও তার স্ত্রী আয়েশা বেগম। রাইফা বেগম আরিফকে যেতে বাধা দিতে চাইলেও দিতে পারল না স্বামীর ভয়ে। হাফিজ খান ও জাহানারা বেগম ও নানাভাবে আরিফকে বোঝানোর চেষ্টা করলো, তবে আজ আরিফ কারো কথা শুনলো না। আজ সে খান বাড়ি ত্যাগ করবে মানে করবেই। আতিফ খান আরিফকে নানাভাবে আটকে রাখতে চাইলেও পারল না। আরিফ সবাইকে ডেঙ্গিয়ে বের হয়ে গেল বাড়ি থেকে। সবাই মনে করলো বাচ্চা ছেলে রাগ করে বাড়ি ছেড়েছে, আবার ফিরে আসবে রাত হলেই। সবার সন্দেহ মাফিক আরিফ খান বাড়ি ফিরল রাত 11:45। সদর ঘরে প্রবেশ করতেই আরিফ দেখলো বাড়ির সকলে সেখানে উপস্থিত। রাইফা বেগম দৌড়ে এসে জড়িয়ে ধরলেন ছেলেকে। তার সাতরাদা ধনকে আদর করে দেন। আম্মু বলল, আব্বু তুমি আইছো? এতক্ষণ কই আছিলা? যদি কিছু হইতো তোমার। আতিক খানও তখন ড্রয়িং রুমে উপস্থিত ছিলেন। আরিফকে দেখে পায়ের উপর পা রেখে কঠিন গলায় বললেন, তোমার ছেলে না বাড়ি ছেড়ে চলে গেল? আবার ফিরলো কেন রাইফা? তাকে বলে দাও এই বাড়িতে তার আর কোনো জায়গা নেই। আমি বললাম, আম্মু ওনাকে বলে দাও আমি এখানে থাকতে আসিনি, আমি শুধু আমার জন্ম নিবন্ধনটা নিতে এসেছি, সেটা দাও, আমি নিয়ে চলে যাচ্ছি। রাত তখন 2টার কাছাকাছি। আরিফ ঢাকা শহরে একটি পাকা রাস্তায় হাঁটছে। আশেপাশে কেউ নেই। গভীর রাত। মাঝে মাঝে কুকুরের হাঁক শুনতে পাওয়া যায়। ল্যাম্পপোস্টের আলোতে রাস্তাঘাট সামান্য দেখা যাচ্ছে। খান বাড়ি থেকে বের হয়ে হাঁটা শুরু করেছে। এতক্ষণে খান বাড়ি থেকে 3-4 কিলোমিটার দূরে চলে এসেছে। আরিফ হঠাৎ পিছন থেকে অপরিচিত গলা শুনতে পায়, ভাইয়া দাঁড়াও, আর হাঁটতে পারছি না। পিচ্চি মায়ের গলা শুনতে পেয়ে দ্রুত পিছে থাকায় আরিফ হলুদ রঙের একটি জামা পরিহিত মায়াকে দেখতে পায়। আরিফেতে রাগে মায়াকে দেখে ঘাবড়ে যায়। এত রাতে মায়া এখানে একা একা কি করে? আরিফ দ্রুত মায়ের কাছে যায়। মায়া তুমি এখানে কি করছো? বাচ্চা মেয়েটা হাঁপিয়ে গিয়েছে, ঘন ঘন শ্বাস নিচ্ছে। এরই মাঝে আরিফকে উত্তর দেয় ছোট্ট মায়া বলে, দাদু তোমাকে এই টাকাগুলো দিতে বলেছে ভাইয়া। আমি বললাম, দাদু কোথায়? ছোট্ট মায়া বলল, বাড়িতে। আমি বললাম, তাহলে তুমি এখানে কার সাথে এসেছো? মায়া বড় করে কয়েকবার নিঃশ্বাস নিয়ে ঢোক গিলে আরিফকে বলে, তুমি যখন বাসা থেকে বের হও দাদু আমাকে টাকা দিয়ে তোমার কাছে পাঠিয়েছিল তোমাকে টাকাগুলো দিতে। আমি তোমার সাথে হাঁটতে হাঁটতে এখানে চলে এসেছি রাতে। ছোট্ট মায়ের কথায় অবাক হলো আরিফ। গত 2 ঘন্টা ধরে মেয়েটা তার পিছু পিছু হাঁটছে, অথচ আরিফ কিছুই বুঝতে পারেনি। আমি বললাম, তুমি আমাকে ডাক দিলে না কেন? ছোট্ট মায়া বলল, আম্মু কাউকে পিছন থেকে ডাক দিতে মানা করেছে, এতে নাকি মানুষের বিপদ হয়। আমি বললাম, মানুষকে পিছন থেকে ডাক দিলে নাকি বিপদ হয়? এদিকে আজ পিছন থেকে ডাক না দেওয়ায় বিপদ হয়ে গেল। এখন এত রাতে আরিফ মায়াকে নিয়ে কোথায় যায়? আরিফ যেখানে যাওয়ার কথা ছিল সেখানে মায়াকে নিয়ে যাওয়া সম্ভব না। আবার এত রাতে গাড়ি পাওয়া অসম্ভব। আবার হেঁটে খান বাড়িতে ফিরতে চাইলে 2-3 ঘন্টা লেগে যাবে। এখন কি করা যায়? আরিফ ও মায়া রাস্তার পাশে চার দোকানে একটি বেঞ্চে বসে আছে। চার দোকানটি বন্ধ। বাচ্চা মেয়েটা এত সময় হেঁটে আসে, বেশ হয়রান হয়ে গিয়েছে। বেঞ্চে বসছে, গা হেলিয়ে শুয়ে পড়েছে। আরিফ আকাশের পানে তাকিয়ে ভাবছে আগামীতে কি হতে পারে। বসে থাকতে থাকতে ক্লান্তিতে আরিফেরও এক সময় চোখ লেগে আসে। হঠাৎ কিছু মানুষের চেঁচামেচিতে চোখ খুলে তাকায় আরিফ। তাদের সামনে 5-6 জন লোক, তাদের হাতে টর্চ লাইট। এগুলো আরিফের দিকে, তাই লোকগুলোকে দেখতে পেল না। তাদের মধ্যে একজন লোক আরিফকে একটি প্রশ্ন করলো, এই সেমরা তুমি কেডা? এই সুডো মাইয়ারে লইয়া এখানে কি করো? আরিফ স্বাভাবিক উত্তর দিল, আমার ছোট বোন একটু বিপদে পড়া এখানে আশ্রয় নিয়েছি। চলবে, গল্পটি কেমন লাগলো অবশ্যই জানাবেন। ধন্যবাদ।